দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আজই দেয়া হতে পারে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট। আদালতে নেওয়া হয়েছে মূল অভিযুক্ত সোহেল ও স্বপ্নাকে। স্পর্শকাতর মামলায় বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 99 আছে, আরো এটাতে 500 জজ বাড়ায় দিক প্রত্যেক জেলায় জেলায়। বিচারটা তাড়াতাড়ি করতে হবে। এখন সেটা হাইকোর্টেরও সময়সীমা নির্ধারণ করা দরকার, হাইকোর্টের স্পেশাল বেঞ্চ দরকার, বিচারপতির সংখ্যা বাড়ানো দরকার। এখানে কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? এটা 6000-এ আপনি 700 টাকা নিয়েছেন, এটা টোটাল সব গরু কি 700 টাকা করে নিতে হচ্ছে? জেলায় জেলায় গরুর হাটে তুগলুকি, হাসিলের নামে চাঁদাবাজি আর পশু বাঁধতে চলছে খুঁটি বিক্রি। একদিনে তুলে নেওয়া হচ্ছে শত কোটি টাকা। পথে পথে পুলিশের উৎপাত। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। সবাই ট্রেনে নিচে টাকা স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। কক্সবাজারে আদালত চত্বরে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ একজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। রেলপথে স্বস্তির যাত্রা। কাল থেকে 5 জোড়া বিশেষ ট্রেন চলবে, জানালেন মন্ত্রী। 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। থামে নোয়াখালী জেলায় প্রথম মৃত্যু। দিনের শুরুতেই 4 শিশুর প্রাণহানির খবর। হাসপাতালগুলোতে রোগীর চাপ কমার লক্ষণ নেই। অবশেষে সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে 60 দিন। হরমুজ খোলার বিনিময়ে তেল বিক্রির সুযোগ পাবে তেহরান। বিশ্বকাপ ফুটবলেও যুদ্ধের ছায়া। নিরাপত্তার মারপ্যাচে যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোয়ে ক্যাম্প করছে ইরান। লস অ্যাঞ্জেলেসে অংশ নেবে গ্রুপ পর্বের খেলায়। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে। মামলার চার্জশিট দাখিল করা হতে পারে আজ। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরার রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শনিবারই মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি লড়বেন মামলাটি। গতকালই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঈদের আগে চার্জশিট দাখিল করা সম্ভব হলে ছুটির পরপর বিচারিক কার্যক্রম শুরু করা যাবে। তিনি জানান, শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একদম ব্যারিকেড দিয়ে ঘিরে রাখবেন। এ বিষয়ে আরো তথ্য জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, চার্জশিট দাখিলের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সেখানে মামলা সেখানে মূলত আমরা বুঝতে পারছি যদিও একটি গুঞ্জন রয়েছে কোনো সরকারের ইতিহাসের কিন্তু ন্যূনতম শিক্ষক যে ন্যূনতম রয়েছে এবং কেউ বিষয়টি নিশ্চিত করেনি, তবুও একটি গুঞ্জন রয়েছে যে আজকেই হয়তো
সেই মামলাটি আজকে যদি হয় এবং আজকে যদি মামলার বিচার অনেকটাই বিচার করছিলাম সেটি কি হতে পারে। তারপর হয়তো ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের জন্য আরেকটি দিন ধার্য করবেন, সেটি ঈদের আগে সামনে সম্ভাবনা থাকবে আজকে ঈদের আগে পরবর্তী। সুতরাং আজকের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন করানো হয়, প্রথমে যদি আজকে যদি চার্জ গঠন করানো হয় তাহলে সেটি একেবারে ঈদের পরে চলে যাবে। সহকর্মী রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যুক্ত হব সেখানে। এখানকার সুযোগ সুবিধা আপনারা সুশৃঙ্খলভাবে কাজ করতে পারেন, সেগুলো সব সমাধান হবে, এটা কোনো বড় বিষয় না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্ব। চলতি বছরের 4.5 মাসেই দেশে ধর্ষণ মামলা হয়েছে 2000-এর বেশি, যার বেশিরভাগের তদন্ত শেষ হয়নি। যেসব চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, সেগুলোর বিচার কাজও থেমে আছে উচ্চ আদালতে। আইনজীবীরা বলছেন, বিচারক সংকট আর মামলা জটেই ধর্ষণ মামলার বিচার ঝুলে আছে বছরের পর বছর। দ্রুত নিষ্পত্তিতে উচ্চ আদালতেও আলাদা বেঞ্চ বা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে মত দিয়েছেন সাবেক বিচারক ও আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। ধর্ষণের মামলাগুলোর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানার আগে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের কিছু তথ্যের দিকে নজর দেওয়া যাক। সংস্থাটি এবছরের জানুয়ারি 1 তারিখ থেকে মে 15 পর্যন্ত যেসব তথ্য সংগ্রহ করেছে তার মধ্যে এই তথ্যগুলো দেখা যাক, যেখানে বলা হচ্ছে 4 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 118টি, হত্যা হয়েছে 14টি, ধর্ষণের চেষ্টা হয়েছে 46টি, আর চেষ্টার পর হত্যা হয়েছে 3টি। এবং এই যে তথ্যগুলো, তার মধ্যে আরও একটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে ধর্ষণের পর আত্মহত্যা করেছে 2 জন। আর সারা দেশে এসব ঘটনায় মামলা হচ্ছে 2000-এর বেশি। এই যে এত এত মামলা, সেসব মামলার আসলে ভবিষ্যৎ কি, কজনই বা বিচার পায়? সন্তানের উপর পাশবিক নির্যাতন ও হত্যাকারীদের বিচারের আশা আর করেন না মাগুরার শিশু আছিয়ার মা। এ যেন পেয়েও না পাওয়ার আক্ষেপ। যার যায় সেই ঠিক পায়। আজকে যে মার গেছে সেই মাই ঠিক পাইছে যে কোলে শিশু হারানো যে কত কষ্ট। গেল বছরের মার্চে ধর্ষণের পর হত্যা করা হয় আসিয়াকে। বিচার শুরুর 1 মাসের মধ্যে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, কিন্তু মামলার ডেথ রেফারেন্সের শুনানি হয়নি উচ্চ আদালতে। আর ব্রাউনবাড়িয়ায় শিশু নিশাদকে 1.5 মাস আগে হত্যা করা হলেও এখনো অভিযোগপত্রই দেয়নি তদন্ত সংস্থা। এ নিয়ে ক্ষোভ আছে শিশুটির পরিবারে। সরকার যাতে দ্রুত বিচার করে এবং নতুন করে আইন করে যাতে তাড়াতাড়ি করে বিচারটার কার্যকর হয়। আগের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডগুলোর সুরাহা হবার আগেই রাজধানীতে আবারও ধর্ষণ ও হত্যা। এবার ভিকটিম শিশু রামিসা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দেশের মানুষ। প্রশ্ন উঠছে আলোচিত এবং স্পর্শকাতর মামলাগুলোর বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সাবেক বিচারক, সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু মনে করেন, ট্রাইব্যুনাল, বিচারক এবং বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নানা সংকটে জটিল হচ্ছে ধর্ষণের মতো ঘটনার বিচার কাজ। তিনি বলেন, 2500 বিচারক দিয়ে প্রায় 1.5 কোটি মামলা পরিচালনা স্বাভাবিক বিচার ব্যবস্থার লক্ষণ নয়। 10,000 বিচারক দরকার। 40 লক্ষ মামলা, যে 2200 জজ এখন আছে, এটা কি জীবনে নিষ্পত্তি সম্ভব? তাহলে আইনে যে বলা আছে এরকম শর্ট টাইম 30 দিনের মধ্যে এটা তদন্ত রিপোর্ট দিতে হবে, বা 30 দিনের মধ্যে বিচার করতে হবে, বা 180 দিনের মধ্যে শেষ করতে হবে, এরকম অনেক আইনেই আছে। এই যে বাধ্যবাধকতা দেওয়া হয়, কিন্তু এটা যদি আমি না করতে পারি তাহলে কি হবে, এটা কিন্তু আইনে বলা থাকে না। নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের রায়ের পর উচ্চ আদালতে কেন বছরের পর বছর আটকে থাকে বিচার কাজ? আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতেও বিচারপতি সংকট, অথচ মামলা 6 লাখের বেশি। যে যখন 2500 বিচারক দিয়ে 45 লক্ষ মামলা শেষ করা সম্ভব না, তখন সেই মামলাগুলিরই তো আপিল হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা 100+। এবং যদি শুনানির জন্য এই ডেথ রেফারেন্স বা অন্যান্য বেঞ্চের কথা বলি, তাহলে সর্বোচ্চ শুনানির জন্য 10টা বেঞ্চ পাবো আমরা, অর্থাৎ 20 জন বিচারপতি। হাইকোর্টে যেই মামলাগুলো শেষ হবে সেগুলোই তো অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশনের 5-7 জন বিচারক কীভাবে এই 45 লক্ষ মামলাকে ফেস করবেন? তারা বলছেন, বিচার বিভাগের সংকট নিরসন ছাড়া যত আলোচিত মামলাই হোক, দ্রুত নিষ্পত্তি প্রায় অসম্ভব। এই একটা অর্গানে গভর্নমেন্ট বরাদ্দ দেয় বিটিভির চেয়েও কম। তো অনন্তকাল তো আপনি বিচার ছাড়া একজনকে আটকে রাখা সম্ভব না, তাহলে বিচারটা তাড়াতাড়ি করতে হবে। এখন সেটা হাইকোর্টেরও সময়সীমা নির্ধারণ করা দরকার, হাইকোর্টের স্পেশাল বেঞ্চ দরকার, বিচারপতির সংখ্যা বাড়ানো দরকার। আর এগুলো তো স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক
তো স্বয়ংক্রিয়ভাবে এটা হয়ে যায় না, নিয়োগটা এটা সরকারকেই দিতে হবে। সমাধানের জন্য এই নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 99 আছে, আরও এটাতে 500 জজ বাড়ায় দিক প্রত্যেক জেলায় জেলায়। আমার তো চিন্তা করতে হবে আমার জনসংখ্যাটা কত, ডিসপিউটের সংখ্যাটা কত, মামলার সংখ্যাটা কত। পুলিশের সংখ্যা যতই বলে অনেক বেড়েছে, কিন্তু আমি মনে করি পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার। শুধু গণমাধ্যমে আলোচিত ধর্ষণের ঘটনা নয়, সবগুলো মামলাকেই সমান গুরুত্ব দেওয়ার তাগিদ আইনজীবীদের। একটা রায় লিখতে আমার কয়দিন সময় লাগবে? এটি কি মোবাইল কোর্টে রায়? গাড়ি এই পার্কিং করছো, মামলা হইলো 5,000 টাকা জরিমানা, শেষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। হাসিলের নামে 5 জেলায় কোরবানি পশুর হাটে চাঁদা তুলছেন ইজারাদারের কর্মীরা। সরকারিভাবে হাসিল ঠিক করে দেয়া হলেও মানছেন না কেউ। হাসিল আর খুঁটি কেনা বাবদ গরু প্রতি অতিরিক্ত নেওয়া হচ্ছে 500 থেকে 1,500 টাকা পর্যন্ত। জেলাগুলোয় একদিনে হাট থেকে তুলে নেওয়া হচ্ছে আনুমানিক 100 কোটি টাকা। এছাড়া রাস্তায় পশুর ট্রাক থেকে নানা অজুহাতে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ আর বগুড়া ঘুরে পশু ট্রাকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। সিরাজগঞ্জের কান্দাপাড়া পশুর হাট। আশপাশের উপজেলা আর ইউনিয়ন থেকে পশু নিয়ে এই হাটে খামারি, রাখাল আর গৃহস্থরা। এটা কি আপনার নাম? আমার নাম। নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল 4,000 টাকা। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। এই খোটাটা হয়েছে আরো 3 দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে টাকায় 350 টাকায়। সবাই ট্রেনে নিচ্ছে টাকা। উপজেলা প্রশাসন হাসিলের রেট ঠিক করেছে 500 টাকা, আর ইজারাদার হাসিল আদায় করছেন 700 করে। এখানে কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? 80,000 আপনি 700 টাকা নিয়েছেন, এটা টোটাল সব গরু কি 700 টাকা করে নিতে হচ্ছে? এই হাটের ইজারাদার বোরহান, তার জবাব বেশি নিলেও রিসিটে লিখছেন না, তাই ধরা পড়ার চান্স নেই। স্লিপার 500, স্লিপ যেটা ওটাতে ঠিকই 500 লাগবে। হ্যাঁ 500। তো ও ধরে উপজেলা প্রশাসন আপনারা ধরে কিছু করতে পারবে না? না, তো আমরা বলে দিয়েছি যে আমরা কোরবানির 2টা হাট, এত ভাত দিলেও আবার টাকা দিতে হবে না, মানে খরচা দিতে হবে। যদি আপনি যদি 1,000 টাকা দেবো, তো এই টাকাটা কোন থেকে দেবো? উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, এমন কোনো অভিযোগ পাননি তারা। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই ইজারা বাতিল করা হবে না। সিরাজগঞ্জের 22টি হাটে হাটবারে গড়ে বিক্রি হয় 40,000-এর মতো কোরবানি পশু। সেই হিসেবে অতিরিক্ত তুলে নেওয়া হচ্ছে 35 কোটি টাকা। পাবনায় 20টি হাট, সেখানেও সরকারি রেটে নেওয়া হচ্ছে না হাসিল। একদিনের হাট থেকে তোলা হচ্ছে অতিরিক্ত প্রায় 25 কোটি টাকা। কুষ্টিয়ার 16টি হাটে দৈনিক বিক্রি 48,000 কোরবানি পশু, গড়ে 500 টাকা করে বেশি তোলা হচ্ছে রিসিট ছাড়া। এই জেলার হাটগুলো থেকে হিসেব থাকছে না 24 কোটি টাকার। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 90টি হাট, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহাস্থান হাট। শুধু এই হাট থেকেই পশু প্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1,000 থেকে 1,200 টাকা। বাকি হাটগুলো মিলিয়ে শুধু বগুড়ায় তোলা হয় অতিরিক্ত 18 কোটি 30 লাখ টাকার মতো। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় আলমডাঙ্গা পৌর পশুর হাট, জেলায় আছে আরো 4টি। দৈনিক বিক্রি 20,000-এর বেশি কোরবানি পশু। হাটে ঢুকতেই শুরু হয় হিসেব রাখার নামে চাঁদাবাজি। যদি বলা হয় যে কোন ক্ষেত্রে টাকাটা নিতে হবে, বলবে যে আমাদের বোনাস হিসাবে। বাক্সটাতে কি? বাক্সে কোনো কিছু নেই। বাক্সে তো টাকা কই 2-5 টাকা দিই চা খাও। আপনার ধরেন হাটে ঢুকতে বেরোইতে খরচ কত? অনেকটা খরচ হয়ে যায়, 5-7 হাজার খরচ হয়ে যায়। হাটে গরু নামানোর জন্য মাটি দিয়ে উঁচু করা জায়গার দাম নেওয়া হচ্ছে 1,000 করে। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1,000। কত দেব আপনার ভাই বলেন? ভিটেলা কি আমরা নিজে আসি, কত দেব? এখন টাকা নেওয়ার লোক নাই। মালিক সমিতি নিছে 500। এটা কোন জায়গায় নিছে? এই যে ভাই নিল, এখানেই নিছে। কই লোক কই? এই স্লিপ দিয়ে 500 টাকা করে নিচ্ছেন আপনারা? 500 না, গাড়ি ভর্তি। এটার সাথে হাটের কি সম্পর্ক? আমাদের বড় কত কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলুন, সবথেকে ভালো হবে। আলমডাঙ্গা থেকে ঢাকাগামী একটি পশু ট্রাকে টিম যমুনা। দেখতে চাই পথে পথে আর কি ভোগান্তিতে পড়তে হয়। হাট থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়।
20টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন 24,000 টাকা। পথে আরো কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে 2500 টাকা, পরে মনে করেন গাড়ি মালিক এগুলো 500 টাকা দেন। এই তো স্যার আপনারা পাইলাম। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে মামলা দিবি, কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন যান। আমি আপনার ছোট ভাই। বিষয়টা যেন আর জানাজানি না হয় এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমাদের খরচ দেয় না তাই যথেষ্ট আমাদের চাইতে বেশি পারে। মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার। বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তোমরা কাজ করো, ভিক্টর একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে অনেক মোড় বসে, এখন ওখানে বসে ভিক্ষা করো। একজনের অপরাধ পুরো ডিপার্টমেন্ট কেউ নেবে না। তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আপনাদের এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন পুলিশ মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না বক্স, এরকম ভাবে আসছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকেই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জাল টাকা মুক্ত করাটা ইজারাদার আর নগর প্রশাসনের দায়িত্ব। আখা মুস্তাফা, যমুনা নিউজ, উত্তরা দিয়াবাড়ি হাট, ঢাকা। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর গরুর ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন সহ 5 কনস্টেবলকে ক্লোজ করেছে বগুড়া হাইওয়ে রেঞ্জ। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মুস্তাফা রুবেল। অন্যান্য স্থানে যে চাঁদাবাজি চলছে সেসব জায়গায় ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশ কি বলছে? সকাল থেকেই আমি সিরাজগঞ্জের যমুনা সেতুর ঠিক পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক হয়ে বগুড়া গামী যে রোডটি রয়েছে সেখানে চান্দাইকোনা পর্যন্ত আমি গিয়েছি। এদিকে পাবনার যে রোডটি রয়েছে সেখানে উল্লাপাড়া পর্যন্ত আমি গিয়েছি। সেই প্রতিটি অঞ্চলে দেখেছি আজকে পুলিশের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে, অর্থাৎ হাইওয়ে পুলিশ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশ মিলে প্রায় 850 পুলিশ কিন্তু রাস্তায় আজকে তারা যানবাহন স্বাভাবিক চলার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে চাঁদাবাজি কিন্তু আজকে আমরা লক্ষ্য করি। সকাল থেকে কিন্তু একটাই সজাগ রয়েছে পুলিশ, অর্থাৎ আপনি জানেন যে গত বৃহস্পতিবার এখানে আমাদের আখলাকুস সাফা যে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন সে তার ক্যামেরা যদি ধরা পড়ে যে পুলিশের চাঁদাবাজি, সেই ঘটনার পর থেকে কিন্তু অনেকটাই সজাগ হয়ে গেছে পুলিশ এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ইতিমধ্যেই কিন্তু যে 6 জন সেই টিমে ছিল 6 জনকেই কিন্তু এখান থেকে বগুড়া রেঞ্জ হাইওয়ে রেঞ্জে কিন্তু ক্লোজ করে নিয়ে গিয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি পুরোপুরি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন এবং বিভাগীয় ব্যবস্থা নেবেন জানিয়েছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা। তবে ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু অনেকটাই নির্বিঘ্নে কিন্তু মানুষ এখন চলাচল করছে, কারণ ইতিমধ্যেই আমাদের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে যে লেনগুলো ছিল এখানে ইন্টারচেঞ্জের লেন, সেই লেনগুলো প্রতিটি লেনই খুলে দেওয়া হয়েছে বিধায় এবার কিন্তু তেমন একটা যানজট লাগার সম্ভাবনা নেই। তবে চাঁদাবাজি বিষয়ে কিন্তু অনেকটাই সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। তারা কিন্তু বলছেন যে আমাদের সিরাজগঞ্জ পুলিশ সুপার তিনি বলেছেন যে তার মহাসড়কে কোনোভাবে কোনো চাঁদাবাজি হতে দেবেন না এবং কোনো প্রকার চাঁদাবাজি না হয় সেদিকে তিনি কঠোর নজরদারি রেখেছেন এবং কেউ যদি করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার ছোয়া। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে। রাজধানীর হাটে ক্রেতা সমাগম বৃদ্ধির অপেক্ষায় ব্যাপারীরা।
ধীরে ধীরে জমতে শুরু করেছে কেনাবেচা। তবে ঈদের এখনো কয়েকদিন বাকি থাকায় ক্রেতারা বেশিরভাগই বাজার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। সকালে দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, দেশের ভেতরে উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য। দেশে এবার পর্যাপ্ত কোরবানি উপযোগী গরু রয়েছে। মন্ত্রী বলেন, দেশের কৃষকের স্বার্থে ভারতীয় কোনো গরু যেন না আসতে পারে সেই ব্যাপারে সচেষ্ট রয়েছে সরকার। এ সময় তিনি বলেন, পশুর হাটগুলোতে জাল টাকার লেনদেন রোধে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের মেশিন রয়েছে। মন্ত্রী আরও বলেন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। তবে হাজার হাজার গরুর মাঝে দু একটা হারিয়ে যেতে পারে। স্বেচ্ছাসেবকরা এসব ব্যাপারে খামারিদের সহায়তা করছেন বলে জানান প্রাণী সম্পদ মন্ত্রী। এবারে কোরবানির পশুর হাটের খবর জানাবো আপনাদের। রাজধানীর দিয়াবাড়ি থেকে আমার সহকর্মী তাজনুর ইসলাম আমাদের সঙ্গে যুক্ত আছেন। তাজনুর, হাটে কেনাবেচা কেমন দেখছেন, ব্যাপারীরা কি বলছে? প্রথম বিষয় হচ্ছে বেচা কেনা খুব যে শুরু হয়েছে এমনটি বলার সুযোগ নেই। দুপুরবেলা ভীষণ গরম, সেই গরমে গরুগুলো যেমন কষ্ট পাচ্ছে, তার সঙ্গে খামারিরা যারা এসেছেন সবাই ভীষণ রকম কষ্ট পাচ্ছেন। তবে একটা ছবি আমি এই মুহূর্তে দেখাতে চাই, একটা দৃশ্য, সেটি হচ্ছে যে একটা গরুকে কেন্দ্র করে এই মুহূর্তে আসলে দরদাম চলছে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে কয়েকজন ক্রেতা তারা বেশ দল বেঁধে এসেছেন, কয়েকটা গরু তারা দেখেছেন, অবশেষে একটা গরু তাদের পছন্দ হয়েছে এবং সেই গরুর দরদাম তারা করছেন। আমরা সেই দরদামের বিষয়ে হয়তো খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যে কোন গরুটার কত দাম চাচ্ছেন। তবে মূল যেই ব্যাপারটি আমরা দেখেছি যে লোকজন আসলে দেখছেই বেশি, বরং বেচা বিক্রি সেরকম কোনো চিত্র অন্তত আজকে সকাল থেকে এই হাটে রয়েছে সেই অর্থে দেখিনি। যদিও খামারিদের প্রত্যাশা হচ্ছে সামনে আরও কয়েকটি দিন রয়েছে, সেই দিনগুলোতে বেশ রকমের বেচাকেনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু দিয়াবাড়ি হাট বেশ জনপ্রিয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে গরু এসে একেবারে সমস্ত জায়গা, যে শেডগুলো রয়েছে সব জায়গাতেই গরু বিভিন্ন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তো সেই হিসেবে বলা যায় যে সামনের যে সময়টুকু রয়েছে সেই সময় আরও বেশি বেচাকেনা হবে এমন প্রত্যাশা রয়েছে খামারি যারা তাদের। তবে একটি বিষয় যে গরমে ভীষণ রকম কষ্ট হচ্ছে, বিশেষ করে পানির যেই অপ্রতুলতা, অর্থাৎ পুরো ময়দান জুড়ে পানির সেরকম কোনো সংকুলন না থাকায় বেশ খানিকটা কষ্ট করতে হচ্ছে। তবে যতটুকু পানি রয়েছে, বড় গরু যেগুলো সেগুলোকে গোসল দিতে হচ্ছে, তাদেরকে একটু ঠান্ডায় রাখতে হচ্ছে, না হলে আসলে ভীষণ রকম কষ্ট হচ্ছে এই বড় যে পশুগুলো রয়েছে কিংবা বড় যে গরুগুলো রয়েছে সেগুলোর ছোঁয়া। অনেক ধন্যবাদ তাজনুর আপনাকে। কক্সবাজার আদালত চত্বরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়েছেন একজন। আমরা এখনকার পরিস্থিতি জানবো আমার সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, আদালত চত্বরে কি কারণে এই গোলাগুলি হলো এবং যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার পরিচয় জানতে পারলেন কিনা, এবং এই ব্যাপারে পুলিশ কি বলছে? দুপক্ষের গোলাগুলির যে কথা সেটি মূলত বক্তব্যটা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের। আমরা একটু আগেই কক্সবাজার সদর থানায় এসেছি। এখানে যার উপর গুলি করা হয়েছে লিয়াকত আলী মেম্বার, তিনি এসেছেন এবং তার সাথে দলীয় নেতাকর্মীরাও এসেছেন। তিনি স্পষ্টভাবে বললেন যে তিনি কক্সবাজার আদালতে আজকে সকালে তিনি একটি মারামারির মামলায়, অর্থাৎ এলাকার আগে থেকে যার সাথে ঝামেলা ছিল খালেক নামে একজন ব্যক্তি, তার সাথে আসলে দীর্ঘদিনের ঝামেলা এবং এর আগেও তাকে অর্থাৎ লিয়াকত আলী মেম্বারকে গুলি করেছে, আমরা সেটিও দেখেছি প্রায় কয়েক মাস আগে। এবং আজকেও একইভাবে তিনি যখন আদালত চত্বর থেকে বের হচ্ছিলেন ওই সময় তাকে আগে থেকে উৎপেতে থাকা লোকজন তাকে গুলি করে, এবং গুলি করার সাথে সাথে তার সাথে থাকা লোকজন এবং প্রত্যক্ষদর্শীরা মিলে যারা গুলি করছিল তাদের গুলিটা হাতে নাতে ধরে ফেলে, এবং ধরে ফেলার সাথে সাথে ওই সময় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লিয়াকত আলী মেম্বারকে তার লোকজন সেভ করে একপাশে নিয়ে যায় এবং তার আপন ভাই সহ বেশ কয়েকজন, তার চাচাতো ভাই সহ বেশ কয়েকজন ঘটনাস্থলে ছিল এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন। এবং তিনি বলছেন এই ঘটনায় তার পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি এবং তার একজন লোককে অপহরণ করে নিয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তবে অন্যবারের মতো নেই হুড়োহুড়ি কিংবা বিশৃঙ্খলা। সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ভোগান্তি এড়াতে আগেভাগে বাড়ি ফিরছেন অনেকে। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে অন্তত 6টি ট্রেন। নির্ধারিত সময়ের কাছাকাছি যাত্রা শুরু করেছে বেশিরভাগ ট্রেন। যাত্রীরা বলছেন স্বস্তিতেই বাড়ির পথে রওনা হয়েছেন তারা। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রেস্তোরাঁ। ছাদে যাত্রা ঠেকানো সহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রী জানান, নগরবাসীর ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে কাল থেকে 5 জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ অতিরিক্ত 10টি ট্রেন চলাচল করবে। আরও বলেন, সকাল থেকে 3টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। জানান, আজকের মধ্যেই এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ঈদে বাড়ি যাচ্ছি খুবই আনন্দ সহকারে, আর ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে। প্রায় 1.5 বছর পর, মানে 2টা কুরবানি ঈদ পর এবার 3য়বারে বাড়িতে ঈদ করব ইনশাল্লাহ, আল্লাহ ভাগ্যে রাখলে। দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা যে টিকিটটা দিয়েছি, ছেড়েছি যাত্রীদের জন্য, সেটা বহনে খুব বেশি সমস্যা হবে না, স্মুথলি যাত্রা করা যাবে। এবারে মহাখালী বাস টার্মিনালের খবর জানাবো আপনাদের। সহকর্মী রেদওয়ান আহমেদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। রেদওয়ান, বাস টার্মিনালের যাত্রী চাপ আপনি কেমন দেখছেন? সব মিলিয়ে একটু চিত্রটা জানাবেন। ছোঁয়া, মহাখালীর এই বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের প্রচন্ড ভিড়। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পেছনে দীর্ঘ লাইন। বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা হলো, তারা বলছিলেন যে বেশ কয়েক ঘন্টা ধরে তারা লাইনে অপেক্ষা করছেন, কিন্তু যাত্রী চাপের তুলনায় কিন্তু যে বাসের সংকট সেটি কিন্তু একেবারে পরিষ্কারভাবে লক্ষণীয়। এখন পর্যন্ত যারা অপেক্ষা করছেন তারা বলছেন যে বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পরও কিন্তু তারা টিকিট পাচ্ছেন না, অর্থাৎ টিকিটের সংকট। আমরা একজন যিনি টিকিট বিক্রেতা তার সাথেও কথা বলেছি, তিনি আমাদের যেটি বলছেন যে যাত্রীর চাপ এতটাই বেশি যে তারা আসলে টিকিট দিয়ে আসলে কুলিয়ে উঠতে পারছেন না। এখন পর্যন্ত যদি লাইন দেখাই, কাউন্টার থেকে কিন্তু প্রায় মূল সড়ক পর্যন্ত পৌঁছে গেছে যাত্রীদের লাইন। অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহগামী যেসব বাসগুলো রয়েছে, এসি এবং নন এসি, 2 ধরনের বাসেই কিন্তু যাত্রী চাপ এখানে অনেক বেশি। এবং অন্যান্য রুটের বাসগুলো তো একই অবস্থা, দীর্ঘ মানুষের সারি আমরা দেখেছি প্রতিটি কাউন্টার ঘিরে। অর্থাৎ যাত্রীরা বলছেন যে এমন প্রচণ্ড তপ্ত গরমে কিন্তু তাদের রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সাথে আরও কথা বলেছিলাম যে টিকিট বা অন্য কোনো কিছুর জন্য বাড়তি কোনো টাকা পয়সা আদায় করা হচ্ছে কিনা, তারা কিন্তু এমন কোনো অভিযোগের কথা আমাদের জানান নাই। অর্থাৎ যেই ধরনের চার্টে যেই নির্ধারিত ভাড়া রয়েছে, সেই নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট পাওয়া গেলেও কিন্তু কাঙ্ক্ষিত টিকিট মিলছে না, কেননা বাসের সংকট বলা হচ্ছে এখন পর্যন্ত। সুতরাং বলা যায় যে এই যে বিশৃঙ্খলা, অর্থাৎ যেই টিকিটের সংকট, পাশাপাশি সেই পর্যাপ্ত পরিমাণের বাস না থাকার কারণে কিন্তু যাত্রীদের একরকম ভোগান্তিতেই পড়তে হচ্ছে বলা যায়। অনেক ধন্যবাদ সব মিলিয়ে বাস টার্মিনালের খবর আমাদের জানানোর জন্য রেদওয়ান। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন। এর মধ্যে ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ 5 জনের। সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের শঙ্করপাশ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার বালিয়া মুস্তাফুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন মোল্লাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। ফরিদপুরের শঙ্করপাশ এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে ঢাকামুখী বিআরটিসির একটি বাসের সাথে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্সে থাকা আলমগীর হোসেন মোল্লা, তার ভাই জাহাঙ্গীর মোল্লা, বোন খুশকিদা বেগম ও জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা আক্তার এবং অ্যাম্বুলেন্স চালক কাউসার। এদিকে গোপালগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে মারা গেছেন এক শ্রমিক। এছাড়া ঝালকাঠিতে ট্রলি উল্টে প্রাণ গেছে একজনের। রোগী আলমগীর মাদারীপুরে থেকে ফরিদপুর নেওয়া হচ্ছিল। আলমগীরের ভাই জাহাঙ্গীর, আলমগীরের বোন খুশিদা। যাইতেছিল ফরিদপুরে ডাক্তার দেখানোর জন্য মেজো ভাই, ওই শঙ্করে এসে অ্যাক্সিডেন্ট করলো। ড্রাইভার সহ 5 জন ছিল, ঘটনাস্থলে 5 জন মারা গিয়েছে। 3 জনকে আমরা বের করি এবং পরবর্তীতে 2 জন গাড়িতে আটকে ছিল, ফায়ার সার্ভিস এসে 2 জনকে বের করে। দেশ জুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষ্য নেই। গত 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। নোয়াখালীতে হামে এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল আজ। এদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 19 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 46 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 72 জন রোগী। এদিকে হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে 52 জনের। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 73 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। ছোঁয়াচে এই রোগ ও উপসর্গে এখন পর্যন্ত দেশে 5 শতাধিক শিশু মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 62,000-এরও বেশি। এই পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
হামের জন্য সদরে আসছি, সদরের চিকিৎসাটা ভালো, কিন্তু কথা হচ্ছে এখানে সিট পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হইতেছে। এখানে যে পরিমাণ রোগী আছে, হামের রোগী, আমি টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে হামের। জ্বর, কাশি এবং পাতলা পায়খানা হয়েছে, এখন হামের লক্ষণ আর কি, এই জন্য ভর্তি হবে হাসপাতালে। হামের প্রকোপ কমার কোনো লক্ষণ আমরা নোয়াখালীতে পাচ্ছি না। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে এবং রেগুলার আমাদের আইসোলেশন ওয়ার্ডে প্রায় 1 শতাধিক রোগী ভর্তি আছে। দীর্ঘদিন দর কষাকষির পর অবশেষে সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, ইরান। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই তথ্য। কি আছে নতুন এই সমঝোতায়? মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে আরও 60 দিন। এই সময়ই খুলবে হরমুজ প্রণালী। ইরানের বন্দর থেকে অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি তেল বিক্রিতেও শিথিল হবে নিষেধাজ্ঞা। তবে এবার উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে লেবাননে থামবে ইসরায়েলি আগ্রাসন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও সমঝোতা না হলেও চলবে আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় ঐতিহাসিক বৈঠকের পরও দর কষাকষি, পাল্টাপাল্টি শর্তারোপ আর লাগাতার হুমকি ধামকিতে সুতোয় ঝুলেছিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ভবিষ্যৎ। এখনও চূড়ান্ত চুক্তি না হলেও এবার আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার দ্বার প্রান্তে দুদেশ, আর ঘোষণা আসতে পারে রোববারই। কি আছে এই নতুন সমঝোতা স্মারকে সেটি এখনও পুরোপুরি স্পষ্ট করেনি বিবদমান দুপক্ষ। মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে নতুন করে 60 দিনের জন্য বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে যুদ্ধবিরতি চলাকালীন এই 2 মাসের টোলমুক্ত থাকবে হরমুজ প্রণালী। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে জলপট্টিতে থাকা মাইন অপসারণে কাজ করবে তেহরান। বিনিময়ে দেশটির বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। অবাধে তেল বিক্রির সুযোগ দিতে শিথিল করা হবে কিছু নিষেধাজ্ঞা। বলা হচ্ছে ইরান অবিলম্বে তহবিল ছাড় ও স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। চূড়ান্ত চুক্তি হলে এসব সুবিধা দেয়া হবে বলে জানানো হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। খসড়া এই সমঝোতা স্মারকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করা ও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অপসারণের বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এ বিষয়ে কী ধরনের ছাড় দিতে ইচ্ছুক তেহরান, মৌখিকভাবে সেটিও তুলে ধরেছে দেশটি। ইরান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র, আপাতত তারা মধ্যপ্রাচ্যেই অবস্থান করবেন। চূড়ান্ত চুক্তি হওয়ার পর প্রত্যাহার করা হবে তাদের। আলোচনার শুরু থেকেই স্থায়ী চুক্তিতে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আসছে ইরান। নতুন খসড়ায় তাদের দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মার্কিন সূত্র। হিজবুল্লাহর হামলা না চালালে ইসরায়েলি হামলা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই মধ্যে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মধ্যস্থতায় যুক্ত থাকা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক ও পাকিস্তানের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প। তারাও এতে সম্মতি দিয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি, সমঝোতার শর্ত নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্টগুলোকে পাত্তা না দিতে ইরানের প্রতি পরামর্শ দিয়েছেন খোদ মার্কিন কর্মকর্তারা। এমন তথ্য উঠে এসেছে ইরানি গণমাধ্যম ফার্স্ট নিউজের প্রতিবেদনে। বলা হয়, ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অংশ নেওয়া মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছে তেহরানকে। তাদের দাবি, দেশের জনগণের উদ্দেশ্যে অনেক কিছুই বলেন ট্রাম্প, তবে বাস্তবে এমন মনোভাব রাখেন না তিনি। আলোচনার টেবিলে ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার সিংহাসন ছুঁতে লিওনেল মেসির প্রয়োজন আর মাত্র 3টি গোল। জার্মানির মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনার এই মহানায়ক। ফুটবলের সবুজ ক্যানভাসে তিনি এঁকেছেন অজস্র রূপকথা, জিতেছেন সম্ভাব্য সবকিছুই। বিশ্বকাপের মঞ্চে 16টি গোল করে দীর্ঘদিন ধরে সর্বকালের সেরা গোলদাতার সিংহাসনটি নিজের দখলে রেখেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। আর সেই সিংহাসন ভাঙার ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনার মহানায়ক। 13 গোল নিয়ে ক্লোসার কাঁধেই শ্বাস ফেলছে লিও। আর মাত্র 3টি গোল, যা মেসিকে নিয়ে যাবে অমরত্বের এক নতুন শিখরে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।